ডিপার্টমেন্টাল মিনিস্টার প্রশ্ন দেবেন, সেদিনও বলা আছে, বলুন। মাননীয় অধ্যক্ষ বিস্তারিত বেশি বলবো না, পরেরটার মধ্যে একটু কয়েকটা কথা বলবো। সরকারের সদিচ্ছা নাই, ভালো কিছু করার কথা আমরা একবার অভিযোগ করি, কিন্তু সরকারকে ত্রুটি বিচ্যুতি গুলো কোন জায়গায় রয়েছে, বিরোধীদের কথা গুরুত্ব দিয়ে বিরোধীরা এখানে মিসগাইড করতে না হবে, বিরোধীদের কথা গুরুত্ব সহকারে শুনে এরকম যদি কোথাও হয়ে থাকে, obviously we are not going to, মানে অসত্য বলার তো কোনো সুযোগ নেই। যদি আমাদের মধ্যে কোনো সার্বভৌমত্ব থাকে, খোঁজ নিয়ে দেখবেন, রেক্টিফাই করবেন, তার জন্য এগুলো বলা। এখানে বলতে গেলে হয়তো কয়েকটা শব্দ এমন ভাবে ব্যবহৃত হয় যেটা হয়তো বা হাউসকে উত্তপ্ত করে তোলে, কিন্তু স্পিরিটটা উপলব্ধি করতে হবে যে এত বড় একটা ভয়াবহ বন্যা গেছে মানুষ। আমি তো আমার ছোট্ট একটা এলাকা আমি প্রতিনিধিত্ব করি দীর্ঘ বছর ধরে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একটা বিশাল অংশের মাননীয় মুখ্যমন্ত্রী রেকর্ড in my constituency এরকম অনেক অনেক জন পরিবার রয়েছে যারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু এক নয়া পয়সা আজও পাবে না, ভবিষ্যৎ আমি বলছি না, আজকের তারিখ অব্দি তারা 1 টাকা সহায়তা পায় নাই। I want to again reiterate this. এই যে এখানে সবাই বলার চেষ্টা করছেন পেয়ে গেছেন সহায়তা, ঠিক না। খোঁজ নিয়ে দেখবেন, I am if you tell me instantly যে আপনি তাহলে একটা আপনার এলাকায় একটা তালিকা কাটাখালের পাড়ে যারা থাকে তালিকা দিন, যারা পায়নি I'll be obliged যাতে আপনার খুশি মনে দিয়ে দেন। Having said so, এই যে এত বড়টা বন্যা গেল, মানুষ মারা গেছেন, তাদের সম্পত্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পশু থেকে শুরু করে ধান ক্ষেত, রাস্তাঘাট, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আশা করেছিলাম যে কেন্দ্রীয় সরকার ডাবলিং সরকার তাদের দুয়ার খুলে দেবে, ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ঘোষণা দেবে, প্রচুর পরিমাণ টাকা দেবে, এরকমটা ভেবে কিন্তু আমরা সবাই প্রেসারি বিরোধী সবাই, কিন্তু দেখলাম অনেক অপেক্ষা করার পর আমরা যে বাজেট গত বিধানসভায় এখানে পাশ করলাম, সেই বাজেটের টাকা থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এগুলো রিভাইজ এস্টিমেটের সময় এগুলো হয়তো আমরা জানতে পারবো কোন খাত থেকে কোথা থেকে কোথায় টাকা নিয়ে এই 563 কোটি টাকার প্যাকেজ আপনারা ঘোষণা করলেন, এবং 563 কোটি টাকার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, যেমন পাওয়ার ডিপার্টমেন্ট, তারপর ধরুন পিডব্লিউডি ডিপার্টমেন্ট, এরকম আনুমানিক এক্সাক্ট ফিগারে বলবো না আমি, ওইসব প্রায় 450 কোটি টাকার মতো শুধু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য আপনারা যে ব্রেকআপটা দিয়েছেন সেটা দিয়েছিলেন। অবভিয়াসলি স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে কত টাকা মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে, বিভিন্ন প্রদেশ থেকে কত টাকা দান করেছেন, সব মিলে ফান্ড কত হবে, আমাদের শেয়ারটা যেটা অগ্রিম দিয়েছে এটার কত টাকা, সব মিলে আমার ব্যক্তিগত 200 কোটি টাকা বেশি তো হবে না যে মানুষকে ত্রাণ দিয়ে, মানুষকে সহায়তা দিয়ে মানুষকে রিলিফ দেওয়ার একটু বেশি টাকা হবে না, এবং তার জন্য এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ। তো একটা বিশাল পরিমাণ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে আমরা সবাই বিরোধী আপনারা করেছেন, নাই আই হ্যাভ সিন পিপল মেনি লেজিসলেটর, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যরা তারা গিয়ে ছাপিয়ে পড়েছে, কিন্তু আমার ডিউটি আমরা করবোই, মানুষ বিপদে মানুষ মানুষের পাশে থাকবে। এখন এটা বলে আবার পলিটিক্যালাইজ হয়ে যাবে, কিন্তু আমি কয়েকটা ঘটনা বলি। আমাদের এখানে এই আমি একটা বুথে থাকি, যেটা হচ্ছে রাধানগর এরিয়া, সেখানে খাওয়ালাম, আমরাও খাইয়েছি, ওরাও বিভিন্ন জন খাইয়েছে, কিন্তু বিল যখন এসডিএম এর কাছে জমা দিল, আই ওয়াজ টেকেন ব্যাক। এসডিএম অফিসে 2-4টা লোক যে থাকে আমরা আমাদের নেই, আমাদের পছন্দ করে তাতে না, এরা বললো আপনার এই 12 নম্বর ওয়ার্ড থেকে এত পরিমাণ টাকা বিল জমা করেছে, এরা নাকি খাইয়েছে।
আমরা যে খাওয়ালাম, আমরা তো পুরো টাকা আমরা নিয়ে নিই, আমরা তো নিজের পকেট থেকে টাকা দিয়ে চাল ডাল মাছ ভেজে সমস্ত কিছু ডিম সবকিছু তো খাইয়েছি, বাট উই আর নট ক্লেমিং ফর এনি মানি। এরকম ভাবে যদি এখন টাকাটা খরচা দেখানো হয়, then it is a matter to be regret. আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, প্লিজ কাম আউট উইথ হোয়াইট পেপার, প্লিজ কাম আউট উইথ হোয়াইট পেপার। শ্বেতপত্র প্রকাশ করুন যে আমরা কত টাকা মোট রিলিফ ফান্ড থেকে শুরু করে ডিআরএফ থেকে শুরু করে সমস্ত টাকায় 564 কোটির প্যাকেজ থেকে শুরু করে এই আমরা দিচ্ছি, এবং ডিসকাস করে কোন খাতে কি কি হয়েছে। এটা একটা, এবং আপনি আমি দায়িত্ব বলতে পারেন, বলতে পারবেন, আপনি বলা তো উচিত না যে সবাইকে, বিধায়করা বলেছে সবাই ওকে বলতে বলবে যে কেউ পাইনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার এলাকার বিশাল অংশের একটা মানুষ টাকা পাইনি। I want to reiterate this statement again and again. The same might be the senior across the state. God forbid, এবং যেমন না যে চিত্রটা আমার এলাকার মধ্যে রয়েছে এটা কিন্তু অন্য জায়গায় না হয়, কিন্তু এখানেও একটা তদন্ত ক্রস চেক আপনার করা উচিত। ঠিক আছে, যেহেতু আপনি মানুষের সহায়তা করার জন্য টাকাটা ডিসবার্স করছেন, এটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা এটারও ক্রস চেক করা উচিত। সবটা যদি বিশ্বাসের উপর ছেড়ে দেন, আর যদি XYZ এর কথা শুনে বলেন যে না এভরিথিং ইজ ফাইন, that I want to reiterate again that we are not here not to misguide you or not to make incorrect statement in the floor of the house. No, never will do so. Our intention is not to hurt anybody's sentiment. But that does not mean if it goes against, আপনারা সবসময় ভালোটা শুনবেন আর নেগেটিভটা শুনলে আপনারা তেলে বেগুলো চলে উঠবেন, একটু শোভা যায় না। ঠিক আছে, প্লিজ bear with us. We are the watchdog. Okay, we are helping you through criticism, constructive criticism. We have to admit. এবং এই যে প্রস্তাবটা, এই প্রস্তাবটাকে আমরা সমর্থন জানাই। পর্যাপ্ত পরিমাণ ইউ হ্যাভ টু মেক ইউর কোর্ট অ্যাজ পার দ্য কথা বলে, এখন পর্যাপ্ত শব্দ লিখেছে বলে এটাকে বিরোধিতা করতে হবে তা না, কিন্তু হ্যাঁ মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। টু দ্য বেস্ট অফ দ্য এবিলিটি, টু বেস্ট অফ দ্য এবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, উই শুড কাম এন্ড এনশিওর দ্যাট দ্য পিপল রিসিভ এডিকুয়েট হেল্প। অনেকক্ষণ সময় দিয়েছেন, প্লিজ। থ্যাংক ইউ স্যার। সেকেন্ডের মধ্যে এরকম করবেন না, কার্টেল করবেন না। সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। মাননীয় মন্ত্রী মহোদয়, ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়। আজকে এখানে প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যেটা মাননীয় বিধায়ক শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয় এনেছেন, এই বিধানসভা প্রস্তাব করছে যে গত বছর আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে অবিলম্বে পর্যাপ্ত সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হয়। যাই হোক, এই অবিলম্বের বিষয়টা আমি বুঝতে পারলাম না। অবিলম্বটা তো এটা কিরকম জানি আমার অবিলম্বে কি এখনই দেওয়া, একটা প্রসেস কি চলতে থাকবে। অবিলম্বটা নিয়ে আমার একটু কিরকম একটা খটকা লাগছে। আজকের এই যে রেজলিউশনটা মাননীয় আমাদের বিধায়ক শ্রী শ্যামল চক্রবর্তী এনেছেন, সে বিষয়ে এখানে আলোচনা রেখেছেন মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর বাবু, মাননীয় বিধায়ক শ্রী গোপাল বাবু, মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, শ্রী রঞ্জিত বাবু, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন। আমি সবাইকে ধন্যবাদ দেব। ঋণাত্মক ধনাত্মক থাকবে, আপনি যেটা বললেন ঋণাত্মকের মধ্যেও কিন্তু অনেক সব কনস্ট্রাকটিভ স্মেল পাওয়া যায়, সেটা হলে ভালো। নেগেটিভ বললে যে সবাই রেগে যাবে এরকম না, কিন্তু যখন দেখা যায় ঋণাত্মকের টুইস্ট আউট করে কেউ বলে তখনই এই ধরনের একটা অবস্থা থাকে। এইরকম না, পজিটিভ আছে তবে নেগেটিভ থাকলে পজিটিভ থাকে, আর পজিটিভ থাকলে নেগেটিভ থাকে, এটা থাকবে, এটা কোনো অসুবিধা নেই। আমি আজকে এই বিষয়ে আমি যতটুকু পারি আমার কাছে যা নলেজ আছে আপনার সামনে আমি 19 থেকে 23 আগস্ট আমরা সবাই জানি এখানে একটা অভূতপূর্ব বন্যার আমরা কাম অ্যাক্রস, সেই জায়গার মধ্যে এজ এ রেজাল্ট আমাদের এখানে ভয়াবহ বন্যা, ব্যাপক ল্যান্ডস্লাইড হয়েছে, প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা দেখেছি জীবনহানি অর্থাৎ জীবিকার মৌলিক যে সুযোগ সেগুলো সেখানে ব্যাহত হয়েছে।
ত্রিপুরাতে টোটাল 12টা নদীর মধ্যে একটা নদী বাদে অর্থাৎ জুড়ি নদী ছাড়া উত্তর ত্রিপুরা জেলা বাকি 11টা কিন্তু বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম হয়েছে। এবং এই সময়ের মধ্যে 6টি নদী সর্বোচ্চ বন্যার জল স্তরের রেকর্ড ত্রিপুরাতে, আর এত রেকর্ড কখনই হয়নি, আমরা সেটা সবাই প্রত্যক্ষ করছি। এবং এতে করে যেমন আমাদের 8টা জেলার মধ্যে সব জেলায় কিন্তু সব জেলায় কম বেশি সব জেলায়, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে জেলা আমরা সবাই জানি যে দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহী জেলা সবচেয়ে বেশি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে প্রায় 17 লাখ যারা আমাদের ত্রিপুরার মানুষ আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 4 লাখ মানুষকে আমরা এই অবস্থার মধ্যে, অনেকে বৃষ্টি আসুক জল আরো বাড়ুক তারপরে যাবো, এই অবস্থার মধ্যে অনেকে কিন্তু নিজের ঘর ছেড়ে যেতে চাইছিল না, বারবার মাইকিং করা হয়েছে, আপনারা নিজেরও দেখেছেন। তারপরও প্রায় 4 লাখ মানুষকে আমরা নিরাপদ স্থানে এবং ত্রাণ শিবির আমরা আমাদের সরকার এবং সবাই মিলে আমরা সেই কাজটা আমরা করেছি, সবাই মিলে জনসাধারণ সেখানে হাত বাড়িয়েছে। এবং রাজ্যে মোট 889 মানে প্রায় 890টির মধ্যে প্রায় 889টি ত্রাণ শিবির করা হয়েছে এবং 2 লক্ষ মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের 38 জন মানুষ প্রাণ হারিয়েছে, 58,780টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও উদ্যান বিভাগে, যার পরিমাণ প্রায় 3,252 কোটি টাকা। জল সম্পদের যদি কথা বলি, মোট ক্ষতির পরিমাণ প্রায় 3,083 কোটি টাকা। গ্রামীণ উন্নয়নের জন্য প্রায় 3,009 কোটি টাকা ক্ষতি হয়েছে। পূর্ত দপ্তরের রাস্তা এবং সেতু, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,900 কোটি টাকা। মৎস্য পশুপালন দপ্তরের ক্ষতির পরিমাণ প্রায় 1,543 কোটি টাকা। আমরা দেখেছি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য যে আমাদের সংশ্লিষ্ট যতগুলো লাইন ডিপার্টমেন্ট আছে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, ডিএম থেকে আরম্ভ করে এসডিএম থেকে আরম্ভ করে এন্টায়ার স্টেটের প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, আদার সেক্রেটারিরা সবাই কিন্তু সেখানে যাতে ঝাঁপিয়ে পড়ে। আমি তার জন্য মিটিংও করেছি। 19 তারিখ আমি দিল্লিতে ছিলাম, আপনারা সবাই জানেন, এর আগেও সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানেও আমি বলেছি কথাটা যে আমি এসেই সাথে সাথে এয়ারপোর্ট থেকে এসে তাদেরকে নিয়ে আমি বসি এবং যতগুলো সতর্কতামূলক ব্যবস্থা দরকার এবং তাৎক্ষণিক বিপর্যয়ে সাড়া দেওয়ার জন্য যা যা করার আমাদের তরফ থেকে আমরা সবাই মিলে করি। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এসডিআরএফ যেটাকে বলে, 32 তাদের 32টি দল ছিল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ এ 11টি দলকে আমরা অ্যাক্টিভেট করতে পেরেছি। আপনারা জানেন যে বিহার এবং অরুণাচল প্রদেশ থেকে যখন এই খবরটা যখন এই অবস্থা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি জানিয়েছি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিকে উনাকে আমি তাৎক্ষণিক জানিয়েছি এবং সেই কারণে যে বিহার এবং অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ এর 2টি দলকে ভারতীয় বায়ুসেনার বিমানে আনা হয়েছে। আপনারা সবাই জানেন ভারতীয় বিমান বাহিনীও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং জেলা ভিত্তিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাতে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু বলেছেন যে খাবারের প্যাকেট নিয়ে আমার সাথে টেলিফোনে বারবার কথা বলতেন, মনে সময় টেলিফোন যেত না, সেই জায়গার মধ্যে আমাকে আপনি নিশ্চিন্ত থাকুন এবং খবর নিতাম ওখান থেকে, এয়ার লিফটিং করে কিভাবে খাবার দেবে, কি কি খাবার দেওয়া হবে, ফুড মিনিস্টার সাহেবের সাথে আমি কথা বলতাম কি কি দেওয়া হচ্ছে এবং পুরো কোনো বিষয়ে যেন কোনো অসুবিধা না হয় সেইভাবে আমরা এখান থেকে আমরা ব্যবস্থা করেছি। বহু অফিসারকে আমরা এয়ারপোর্টেও রেখেছিলাম এবং প্রক্রিয়া করতে হবে খুব তাড়াতাড়ি, তার জন্য বিজনেস যারা মহল আছে তাদের সাথে আমরা কথা বলছি, ওনারও হাত বাড়িয়ে দিয়েছেন। একটা সবাই মিলে কিন্তু আজকে এই সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। এখানে এই এয়ারড্রপ, এই খাবারের প্যাকেট, সেটা এয়ারড্রপ করার জন্য প্রায় 3টি হেলিকপ্টার আমাদের
মাননীয় গৃহমন্ত্রী যে আমাদের বলার পরে সেটা ব্যবস্থা হয়েছে। তাছাড়া আসাম রাইফেলস এবং অতিরিক্ত আরো 53টিরও বেশি ফায়ার স্টেশন যারা আছে তারাও কিন্তু এই যে সমস্যা, এই যে বিপর্যয় সমস্যার সমাধানে তারাও কিন্তু আমাদেরকে সাহায্য করে। 1000 প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক আমাদের সাথে ছিল, 900 আপাত মিত্র স্বেচ্ছাসেবক তারাও আমাদের সাথে ছিল, 54টি দুর্যোগ ব্যবস্থাপনা দল রাজ্য জুড়ে উদ্ধার অভিযানে নিয়োজিত। এখন যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, উই আর অলসো ভেরি মাচ কনসার্ন, এবং যে জানতেও চেয়েছে অনেকে যে কি কত টাকা কি আসবে এবং আগামী দিন কত টাকা আসবে, তার যা আমার কাছে আছে আপনাদের সামনে রিপোর্টটা তুলে দিচ্ছি। আমার অফিস থেকে মানে আমি ফাইল নাম্বার 12/10/REB এবং ইন্ডিয়ারের 2024-15-87 অর্থাৎ ডেটের 21 তারিখে আমি একটা চিঠি মাননীয় গৃহমন্ত্রীকে আমি দিয়েছি এবং ওনাকে ন্যাশনাল ডিজাস্টার রিফান্ড রেসপন্স ফান্ড থেকে অনুরোধ করেছি কিছু দেওয়ার। তো সেই জায়গার মধ্যে আমাদের এরপরে ইন্ডিয়ারের টিম পাঠানোর জন্য আমাদের চিফ সেক্রেটারি একটা চিঠি পাঠিয়েছিলেন 21/8/2024 এবং রাজ্য সরকার সমস্ত বিষয়ে নজর রেখেছে যে কোনো অবস্থায় যাতে কোনো জায়গায় কেসগুলিটি কম হয়। আমরা স্কুল, কলেজ এবং অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আমি একটু আগে যেটা বললাম যে রঞ্জিত বাবুর এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেখানে ইন্টার সার্কেল রোমিং এর ব্যবস্থা করা হয়েছে। ইন্টার সার্কেল রোমিং, সেখানে যদি ইন্টারনেট নাও থাকে যাতে যোগাযোগ করা যায় সেটারও ব্যবস্থা করা হয়েছিল, যাতে আমাদের কমিউনিকেশনের কোনো সমস্যা না। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বন্টনের সুবিধার জন্য একটি এনজিও সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে এবং ত্রাণ শিবিরগুলিতে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, জরুরি স্বাস্থ্য পরীক্ষা এবং স্যানিটেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট ওই সময়ে, সেই স্যানিটেশনের ব্যবস্থা হাইয়েস্ট লেভেলে সেখানে যাতে বজায় থাকে তারও ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের সর্বোচ্চ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ আমি নিজে সেটাকে করেছিলাম এবং হেলিকপ্টারও আমি যেসব জায়গায় একদমই যাওয়া যাবে না বাই রোডে, আমি প্রথম দিন 20 তারিখে ভেবেছিলাম যাবো, 19 তারিখ মিটিং করার পর, কিন্তু পরবর্তী সময় বললো যে আপনি যদি যান রাস্তার মধ্যে আটকে যেতে পারেন। তো সেই জায়গায় হেলিকপ্টার আমার যেতে হয়েছিল। আমি চেষ্টা করি যতটুকু বাই রোডে যাওয়ার, রেলে যাওয়ার আমি চেষ্টা করি, কিন্তু তখন কোনো অবস্থায় সম্ভব হচ্ছিল না। তো হেলিকপ্টারে আমি বিভিন্ন জায়গায় আমি সমীক্ষা করি এবং আপনারা জানেন 24 আগস্ট 2024 আমরা সর্বদলীয় বৈঠক আহ্বান করি। আপনারা অনেকে অনেক প্রস্তাব রেখেছেন এবং আপনারা যে পূর্ণ সমর্থনে প্রতিশ্রুতিও আপনারা প্রদান করেছেন, সেটা আমি স্বীকার করতে আমি অবশ্যই স্বীকার করব। তাছাড়াও মুখ্য সচিবের সভাপতিত্বে তিনবার 3টি রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠক এবং মনিটরিং কিন্তু বারবার হয়েছে। আমি তো বারবার বলেছি আপনি দেখুন, যেটা বলা হচ্ছিল যে কোথাও ত্রাণ সামগ্রীর সমস্যা হচ্ছে কিনা, প্রপারলি ইউজ দেওয়া হচ্ছে, প্রপারলি ইউজ হচ্ছে কিনা মনিটর করার জন্য আমি নিজেও মনিটর করতাম বিষয়। এবং আমাদের যারা ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারাও নিজেরা নিজ জায়গার মধ্যে ওনারা করেছেন। এখানে আমাদের অর্থমন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার থেকে আমাদের সবচেয়ে বেশি এখানে প্রবলেম হয়েছে আমাদের মাননীয় বিধায়ক ছিলেন। তো যেখানে যেখানে যে সমস্যা হয়েছে ওনারাও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে কাজ করেছে। তো যে চিঠি আমি যেটা বললাম, উল্লেখ করলাম, সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম এখানে 28 থেকে 31 আগস্ট ওনারা এসেছিলেন এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন করার জন্য রাজ্য পরিদর্শন করেছেন এবং ওনারা দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এবং খোয়াই জেলাতেও তারা পরিদর্শন করে এবং পরবর্তী পর্যায়ে অতিরিক্ত ত্রাণ তহবিলের জন্য 13 সেপ্টেম্বর 2024 ভারত সরকারের কাছে 7,081 কোটি টাকার একটি স্মারকলিপি ওনারা জমা দিয়েছে, যা বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনা। আমরাও চেষ্টা করছি, বারবার কথা বলছি এবং যেহেতু গভর্নমেন্টের এই প্রসেস গুলো একটু অনেকগুলো ওদের প্রসেসের মধ্যে যেতে হয়,
হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু আশা করি আমরা সেই অ্যামাউন্ট আমরা পাবো। এবং বর্তমানে আমরা দেখেছি যে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম 29শে সেপ্টেম্বর 2024 থেকে আবার দ্বিতীয়বার কিন্তু ওনারা এসছেন এবং আমাদের এখন পর্যন্ত অগ্রিম হিসাবে 65 কোটি টাকা ওনারা দিয়েছেন। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 40 কোটি এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 25 কোটি রাজ্য সরকারকে আমাদের প্রদান করা হয়েছে। আমরা সেইভাবে রিলিজ করতে আমরা করে যাচ্ছি। এবং আপনারা সবাই জানেন, গত বিধানসভাতে অধিবেশনে আমি বলেছি এবং এখানে কথা হয়েছে আমাদের যে ত্রাণ পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য ইমিডিয়েটলি যাতে একটা প্যাকেজ আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ঘোষণা করেছিলাম প্রায় 564 কোটি টাকা। এখানে এই বিষয়টা নিয়ে পরিষ্কার ভাবে মাননীয় বিধায়ক বলেছেন যে একটা হোয়াইট পেপার দেওয়ার জন্য। আমি এখানে যা যা বলবো অনেকটা আমি জানি না, আপনার যেটা চেয়েছেন সেটা আপনার মানে সাফাই সম্মান। আমি বলছি আপনাকে যে এখন পর্যন্ত বহির রাজ্য এবং বিভিন্ন সাধারণ মানুষ এবং বিভিন্ন সংস্থা থেকে প্রায় 34 কোটি 98 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা পেয়েছি। এবং প্রথমে 12 কোটি টাকা আমরা রেভিনিউ ডিপার্টমেন্টকে দিয়েছি যাতে এটা ডিসপার্স করা হয় এবং যাতে বিপর্যয়গ্রস্ত যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং পরবর্তী সময়ে আরো 13 কোটি টাকা রাজস্ব দপ্তরকে এই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আনতে। এখানে উল্লেখ করা যেতে পারে যে বিভিন্ন প্রদেশ থেকে আমাদের কিছু মাননীয় মুখ্যমন্ত্রীরা ওনারা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে ওনারা বলেছেন, অরুণাচল প্রদেশ থেকে আমরা 5 কোটি টাকা পেয়েছি, অসম গভর্নমেন্ট থেকে 5 কোটি পেয়েছি, উড়িষ্যা থেকে 5 কোটি পেয়েছি, রাজস্থান থেকে 5 কোটি এবং উত্তরপ্রদেশ থেকে 10 কোটি। তো সেই অবস্থায় আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। এখন যে টাকাগুলো আসবে দিল্লি থেকে, সেন্ট্রাল থেকে যখন আসবে, এটা একটা প্রক্রিয়া চলছে। এর মধ্যে আপনারা যদি যান কোথাও গিয়ে দেখবেন যে রাস্তার মধ্যে আপনারা বুঝতেও পারবেন না যে এত বড় বিপর্যয় হয়েছে, রাস্তা ঠিক হয়ে যাচ্ছে। আপনার কালকে আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন, প্রথমবাবু আছেন, কালকে বলছিলেন এত বড় বিপর্যয় হলো, সবজির দাম নাকি কম হয়, ধানও নাকি প্রচুর পরিমাণে আরো বেশি এবার ক্রয় করা হয়। কাজে পিকচারটা কিন্তু যতটুকু আমরা ভেবেছিলাম সেই তুলনায় কিন্তু আমরা অনেকটা কিন্তু রিকভার করতে পেরেছি এবং সেটা একমাত্র আমাদের এই যে সবাই মিলে, সরকার এবং সবাই মিলে আমরা যে চেষ্টা করছি তার জন্য এটা সম্ভব হয়েছে। বন্যার ফলে 58,780টি ঘর বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মেরামতি ও পুনর্নির্মাণের জন্য 53,830 পরিবারকে এখনো পর্যন্ত 58.18 কোটি টাকা দেওয়া হয়েছে, আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া বইপত্র, বাসনপত্র ও পরিধানের কাপড় বাবদ 6.04 কোটি টাকা প্রদান করা হয়েছে। বন্যা ও ভূমিধ্বংসের কারণে মোট 35 জনের মৃত্যু হয়েছে। আপনি একটু আগে বললেন একজনও আমার এরিয়ার মধ্যে কোনো সুযোগ পেয়েছে বা কিছু একটা পেয়েছে। আমি নিজে আপনার এরিয়াতে আমি গেছি, একজন মারা গেছে, দুঃখজনক ঘটনা। ওনাকে আমি নিজে কিন্তু চেক দিয়ে এসেছি 4 লাখ টাকা, মানে আপনার এখানে গিয়ে আমি কিন্তু সেটা দিয়ে এসেছি। প্রতি মৃত ব্যক্তি কিছু 4 লক্ষ টাকা করে আমরা এখন পর্যন্ত 1.52 কোটি টাকা মৃত ব্যক্তির পরিবারকে আমরা দিয়েছি। তাছাড়া প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে 31 জন মৃত ব্যক্তির জন্য 2 লক্ষ টাকা করে প্রদান করে। কৃষি, এখানে আমাদের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার আছেন এবং আমাদের রঞ্জিত বাবু বলেছেন সবচেয়ে বেশি কৃষি দপ্তর থেকে এবং আমাদের অন্যান্য যেসব আমাদের লাইন ডিপার্টমেন্ট গুলো সবচেয়ে যেভাবে কাজ করে গেছে সেজন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। আমরা তো টাকা দিচ্ছি কিন্তু যেভাবে ডিসপার্স হচ্ছে এবং যেটা এখানে মেইন উদ্দেশ্য যে ঠিকভাবে মানুষের কাছে টাকা যাচ্ছে কিনা, তো সেটা আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে প্রায় 1,48,379 জন কৃষককে 1,000 টাকা করে
জিবিটির মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া এতে করে প্রায় 1483.79 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ওনার কাছে এরকম তথ্য থাকবেও না, সম্ভবও না এতগুলো বলার, কিন্তু আমি যে তথ্যগুলো আমি নিয়েছি আমি সেটা কিন্তু আপনার কাছে তুলে ধরলাম, যাতে ফর ইউ অল ফর ইউ আর কিছু। আর যেটা আপনি বললেন আমি লে করে দেবো, নিশ্চয়ই আপনি দেখবেন, চেক করে নেবেন। এটা একটা, এই যে রাজ্য সরকার সমস্ত ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে, আমরা কে না চাই তাদের যাতে সমস্যা সমাধানের মাধ্যমে আমরা সরকারের থাকতে চাই, আমরা সব জায়গায় বলি এটা একটা চলবে, এই প্রসেসটা চলবে। আমরাও দিল্লির মধ্যে বলছি, ওনারাও চেষ্টা করছে, দুবার টিম এসছে, আবার আমরা যাচ্ছি বলছি, যখন টাকা আসবে নিশ্চয়ই আমরা দেখবো, কোথাও কোনো খামতি হবে না, এতটুকু আমি আশ্বাস দিচ্ছি। বললাম তো আমি কি কি পেলাম তো বলে দিলাম, থাকলে লিস্ট দিব, জ্ঞানচুরি করে নেব। ঠিক আছে। আমি মাননীয় বিধায়ক শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়কে ধন্যবাদ দেব এই আলোচনার জন্য। আপনি এখানে প্রাইভেট মেম্বার রেজলিউশন এখানে রেখেছেন, এখানে সবাই কিন্তু না, সবাই এখানে আলোচনা রেখেছেন। হোয়াট ইজ জিএল, এটা কিন্তু আজকে এখানে আলোচনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সবাইকে ধন্যবাদ। এখন আর মাননীয় সদস্য অটোমেটিক পাস চলে যাবে, কোনো অসুবিধা না। না আলোচনা করেছে ভালো, ঠিক আছে। এটা যাওয়ার আগে একটু বলে দিই, ওই সময় যে বিলের ব্যাপারে বলছিলাম, এটা 25 হবে না, 24 হবে, কারণ বিল ওয়াজ অ্যাপ্রুভড বাই দি ক্যাবিনেট 30/12/24 এবং অনারেবল গভর্নর হ্যাজ গিভেন হিজ কনসেন্ট ইন সেম টিল এস। সুতরাং এটা 24 না, আমি বলছি 25 তাহলে 1 নম্বর হবে নো প্রপার্টি এস্টাবলিশমেন্টে, আর এটা নয়, এটাই সিস্টেম। তাহলে ওইটা যেন ইয়ে করে না, রকম মজিদা বললেন 25/24 নয় 2024। তৃতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার বাবুকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার প্রাইভেট মেম্বার রেজলিউশনটি হচ্ছে, ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য অবস্থায় পড়ে থাকা
পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যে সরকারি নিয়োগ প্রায় বন্ধ। স্কুল কলেজে শিক্ষক সংকট, শিক্ষক নিয়োগের পরীক্ষা বন্ধ 2 বছর। গত 6 বছরে মাত্র 3বার টেট পরীক্ষা। টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ মিলছে না। রাজপথে দাঁড়িয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণরা সরকারের কাছে বিষ চাইছে, লজ্জার নজির। না নিয়োগ না বিষ, জুটেছে কর্মপ্রার্থীদের পুলিশি অত্যাচার। পরিকল্পিতভাবে রাজ্যের যুবকদের বঞ্চিত করে বহিরাজ্যের যুবকদের নিয়োগ করা হচ্ছে। আমরা দেখলাম বিভিন্ন পত্র পত্রিকায় মালদা, কোচবিহার, বিভিন্ন জায়গার রাজ্যের বাইরে ভালো একটা সংখ্যক চাকরি রাজ্যের বাইরে চলে গেছে। তাতে আমাদের রাজ্যের বেকাররা বা যুবকরা বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি। সরকার এখন আউটসোর্সিং এর নামে ঠিকা প্রদায় নিয়োগ করছে, ব্যবহার করবে, প্রয়োজন ফুরালে বাড়ি পাঠিয়ে দেবে। সরকারি নিয়োগ বন্ধ, অথচ প্রতি বছর 4 থেকে 5 হাজার সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন। তৈরি হচ্ছে হাজার হাজার শূন্যপদ। সরকারের নীতিতে প্রতি বছর অবলুপ্ত হচ্ছে হাজার হাজার শূন্যপদ। এক সেকেন্ড রতন বাবু, আপনি হাউস নেই, সময় আছে, ওদের গ্রান্ট হয়ে গেল। শ্যামল বাবু আছেন আপনি? হ্যাঁ, এটা হওয়া পর্যন্ত শ্যামল বাবু, এটা হওয়ার জন্য হাউসে হ্যাঁ বলুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কারিগরি শিক্ষায় শিক্ষিত, খেলাধুলায় বিষয়ে ডিগ্রি, স্নাতক, স্নাতকোত্তর, বিএড, ডিএলএড পড়া ছেলে মেয়েরা কারো সুযোগ দিয়ে কর্মসংস্থানে। দেশের বড় বড় জনসংখ্যা রাজ্যগুলির সাথে মাত্র 40 লক্ষ জনসংখ্যার ত্রিপুরা ঢুকে যাচ্ছে বিরাট শতাংশের বেকারত্বের হারে। প্রায় 50,000 শূন্যপদ পড়ে রয়েছে বিভিন্ন দপ্তরে। মাননীয় স্পিকার স্যার, 2018 সালে নির্বাচনের আগে যারা এখন সরকারে আছেন তারাই ভিশন ডকুমেন্টস এর মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 50,000 চাকরি দেবেন। কিন্তু এ রাজ্যের বেকার যুবক যুবতীরা সেই কথা সবাই বিশ্বাস না করলেও কিছু একটা অংশ বিশ্বাস করে আপনাদেরকে ভালো একটা পার্সেন্টেজ ভোট দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছিলেন। কিন্তু বর্তমান অবস্থায় দেখা যায় যারা সেই আশা নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছিলেন তাদের উন্নয়নের কথা তো দূরের কথা, যেটা ধারাবাহিকভাবে বামফ্রন্টের আমলে চলছিল ঠিক তার উল্টো পথে আপনারা চলছেন। তো এখন যারা সরকারে আছেন তারা বলতেন যে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তখন নাকি বামফ্রন্ট 50,000 শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করছে না, তার বাহানা করছে বলে আপনারা মাঠ ব্যাগ পূরণ করতেন। আপনারা সরকারে আসলেন, 50,000 ভ্যাকেন্ট আপনারা যেহেতু বলতেন 50,000 ভ্যাকেন্ট ধরে নিলাম, 50,000 ভ্যাকেন্ট, তারপর 10,323 যে একটা ভালো একটা সংখ্যা শিক্ষক কর্মচারী ভ্যাকেন্ট পোস্ট হয়েছে। তারপরে দীর্ঘ 6-7 বছরে অবসরপ্রাপ্ত যারা হয়েছে এগুলো তথ্য আছে আমার কাছে, প্রায় 90,000-এর মতো ভ্যাকেন্ট হয়েছে আপনাদের কথা অনুযায়ী বা তথ্য অনুযায়ী। কিন্তু আপনারা চাকরি কতজনকে দিয়েছেন? আমাদের কাছে যে বাজেট একটা গ্ল্যান্স 2018-19 এবং বাজেট একটা গ্ল্যান্স 2024-25 সরকারি চাকরি সংক্রান্ত তুলনামূলক তথ্য যে আছে এটা সরকারি তথ্য। 1 জানুয়ারি 2018 পর্যন্ত সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন এবং 1 জানুয়ারি 2024 পর্যন্ত চাকরিজীবী দাঁড়ায় 1,38,245। উল্টো হয়ে গেল, দিন দিন অফিস বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, কিন্তু সরকারি চাকরিজীবী সংখ্যা কমছে। অথচ বেকার হয়ে উঠছে চাকরির জন্য। ইঞ্জিনিয়ার, নার্স, ডাক্তার বেকার, কিন্তু তাদেরকে চাকরি দেওয়া যাচ্ছে না বা দিচ্ছেন না। গত 6 বছরে বাজেটের গ্ল্যান্স 2018-19 এবং 2024-25 অনুসারে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বা করবেন এমন চাকরিজীবী সংখ্যা 31,099 জন। সুতরাং গত 6 বছর সরকারি চাকরিজীবী কমেছে
19,975 জন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছে চাকরিজীবী সংখ্যা 31,099 জন, প্রায় 50,000-এর উপরে সংখ্যা দাঁড়ায়। শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্ট, যেটাকে আমরা শিক্ষাকে মেরুদণ্ড বলি সমাজের, শিক্ষার যে বেহাল অবস্থা এখন বর্তমানে, 5 জানুয়ারি 2018 সরকারি চাকরিজীবী সংখ্যা ছিল 50,382 জন। মানে ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারী যে ছিল শিক্ষক, 5 জানুয়ারি 2024 পর্যন্ত সরকারি চাকরিজীবী সংখ্যা দাঁড়ায় 32,237 জন। মানে এডুকেশন দপ্তর লাটে উঠে গেছে। সরকারি চাকরি শিক্ষক স্বল্পতা আমরা বলে যাচ্ছি, তথ্য বলছে, কিন্তু আপনারা নিয়োগ করছেন না। অথচ ডাবল ইঞ্জিনের সরকার, এখন ট্রিপল ইঞ্জিন। কিন্তু আমরা বিরোধীরা কথা আপনারা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবেন, জানি না আমি কথা বলার পর কি বলবেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা দিন দিন পাহাড়ে আকার ধারণ করছে। আমি এডুকেশন দপ্তরের কথা বলেছি, সব দপ্তর বললে শেষ হবে না। আমি আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন ভালো হতো, ওনারই দপ্তর হেলথ ডিপার্টমেন্ট। আমাদের বাম আমলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহকুমাতে, বিভিন্ন প্রাথমিক হাসপাতাল এবং সাব সেন্টার আমরা করেছি, কিন্তু সেই হাসপাতালগুলা ডাক্তারের অভাবে, নার্সের অভাবে সঠিক মতো মানুষ পরিষেবা পাচ্ছেন না। আপনারা দেখেছেন জিবি হাসপাতালে রোগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন। আপনারা যান, আমরা বিধায়করা অনেক সময় যাই রোগীদের ভিজিট করতে জিবি হাসপাতালে, বা নিজের কাছেও যাই নিজেরা ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ফ্লোরে শুয়ে চিকিৎসা করতে হচ্ছে, এইরকম শীত, কিন্তু তাদের জন্য কোন রকম ব্যবস্থা নেই। কিন্তু রাজ্যের নার্স, ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান থেকে ধরে অনেক বেকার। এখানে সরকারি তথ্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি 1,000 জনসংখ্যায় অনুপাতিক হারে একজন চিকিৎসক থাকা আবশ্যক, এবং নীতি আয়োগের নির্দেশিকা অনুসারে প্রতি 500 জনসংখ্যার অনুপাতে একজন সেবিকা থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে ত্রিপুরায় কয়েক হাজার ডাক্তার সরকারি চাকরি থেকে বঞ্চিত। হাসপাতালের চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী সংকট, সরকারি নিয়োগ বন্ধ। 131টা হাসপাতালে মর্গে ডুম কর্মী পর্যন্ত নেই। মৃত্যুর পরও মানুষকে হয়রানি হতে হয় ডুমের অভাবে, কিন্তু নিয়োগ নেই। স্বাস্থ্য দপ্তরে শূন্য পদের সংখ্যা, এখানে 2022 বিধানসভাতে দেওয়া তথ্য 22 তারিখ মার্চের। গ্রুপ এ 541 জন, গ্রুপ বি 181 জন, গ্রুপ সি 3,530 জন, গ্রুপ ডি 1,263, মোট 5,515। স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তরও কমছে, স্বাস্থ্য দপ্তরও কমছে। পরিষেবা মানুষ কোথায় পাবে, কোথায় যাবে? এ রাজ্যের মানুষ বেকার হচ্ছে, মানুষ প্রশাসনিক সুবিধা পাচ্ছেন না, পরিষেবা পাচ্ছেন না, ছাত্ররা স্কুলে গিয়ে শিক্ষা পাচ্ছেন না, অসুস্থরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না, বিভিন্ন প্রশাসনিক অফিসে গিয়ে পরিষেবা পাচ্ছেন না। এরকম অবস্থা রাজ্যের সাধারণ মানুষের, কিন্তু রাজ্য সরকার নিয়োগ করছে না, অথচ ট্রিপল ইঞ্জিনের সরকার। আমাদের বামফ্রন্ট আমলে যদি এতগুলা সিঙ্গেল ইঞ্জিনের সরকার থেকে যদি এতগুলা নিয়োগ করতে পারে এবং সরকারি চাকরিজীবী করতে পারে, আপনারা কেন পারবেন না? এটা হচ্ছে মানুষের জনমনে প্রশ্ন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিআরএস পদে 2019 সালে হয়ে যাওয়া পরীক্ষার ফল আজও ঘোষণা হয়নি। এখন প্রায় 5 বছর অতিক্রান্ত। কি অদ্ভুত ব্যাপার! মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছেন বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করবে, অথচ মন্ত্রী সাংবাদিক সম্মেলনের 4 বছর পরেও লোক নিয়োগ হয়নি। তৎকালীন শিক্ষামন্ত্রী 2021 সালের ডিসেম্বর মাসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে 2022 সালে মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি
100টি স্কুলের জন্য 1400 জন এবং অন্যান্য স্কুলের জন্য 2622 জন, মোট 4022 জন নিয়োগ করা হবে। কিন্তু এখন 2025 সাল হয়ে গেছে, কিন্তু নিয়োগের দেখা নেই। রাজ্যের বেকাররা হন্য হন্য হয়ে ঘুরছেন। একই পোস্টের জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত একবার 2021 জানতে চাইছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বেকাররা পাশ করবে, বিভিন্ন পড়াশোনা করে বিভিন্ন লাইনে লোন নিয়ে, এডুকেশন লোন নিয়ে মা বাবা জায়গা জমি বিক্রি করে পড়াশোনা করাবেন তাদেরকে, কিন্তু শিক্ষিত হওয়ার পরও যদি তাদের ভালো কিছু কর্মসংস্থান না জুটে, স্বাভাবিক তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। কারণ আমাদের রাজ্যে প্রাইভেট সংস্থাও সেরকম নেই, বা প্রাইভেট কিছু করে যে সংসার প্রতিপালন করতে পারবে সেই রকম কোনো দিশা নেই। স্বাভাবিক তার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির আশা করতেই পারে, কিন্তু দিন দিন তাহলে ডিক্রিজ হবে পোস্ট গুলা, এটা তো মেনে নেওয়া যায় না। বর্তমান যুব সমাজ উপযুক্ত চাকরি বাকরি না পেয়ে চরম নেশাগ্রস্ত হয়ে উঠেছে। নেশামুক্ত ত্রিপুরা বানানোর স্লোগান এখন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। বর্তমান সরকার কৌশলে ত্রিপুরার যুব সমাজকে অন্ধকারের পথে ফেলে দিচ্ছেন। 2018 সালে নভেম্বর মাস পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে বিলেতি মদের সংখ্যা ছিল 81, কিন্তু বর্তমানে মদের দোকানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 140। ব্যাপারটা হচ্ছে, আমি মদের কথা কেন বললাম, আপনারা মদের লাইসেন্স দিতে পারেন কিন্তু সরকারি কর্মচারী নিয়োগ করতে পারেন না। 2018-তে মানে বামফ্রন্ট সরকারের আমল পর্যন্ত 81 ছিল, আর আপনারা কত বাড়িয়ে দিলেন? 140। প্রায় 6 বছরের মদের দোকান বাড়িয়েছেন 4টি। মদের দোকান বাড়াতে পারেন, বার বাড়াতে পারেন, কিন্তু সরকারি চাকরিজীবী বাড়াতে পারেন না, বরং কমাতে পারেন। তার জন্য আমি আজকে সেই রেজুলেশনটি এনেছি। আমি আশা করি এই প্রস্তাবটি সবাই সমর্থন করবেন এবং প্রত্যেকে আওয়াজ তুলবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। 5 মিনিট সময়। 5 মিনিট আরম্ভ করতে করতে একটু বাড়াই দিয়ে কষ্ট হবে। মাননীয় চেয়ারম্যান মহাশয়, মাননীয় শ্রী নয়ন সরকার যে প্রাইভেট মেম্বার রেগুলেশন নিয়ে এনেছেন, খুব সময়োপযোগী এবং আমাদের রাজ্যের যুবকদের ভবিষ্যৎ এবং ত্রিপুরাকে গড়ার জন্য এটা বিরাট বড় একটা ভূমিকা নেবে আমার বিশ্বাস। কাজে একটু সবাই একটু পেশেন্স নিয়ে যেন আমরা আলোচনাটা করি এবং সময় যেন আমরা যথেষ্ট পাই। একজন গায়ক ছিল, গান টান শুনি, হেমন্ত মুখোপাধ্যায়। ওনার একটা গান সেদিন শুনছিলাম, গত পরশুদিন শুনে গানটার শব্দগুলো হচ্ছে, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। এই গানটা আমি ভাবলাম, এবং যেভাবে আমাদের কাছে এসে আপনাদের কাছেও যায় রাজ্যের অগণিত যুবকরা, তো আমি এরকম ভাবে লিখলাম, আমাদের প্রশ্ন করে রাজ্যের বেকার যুবক যুবতীরা আর কতকাল আমরা রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা। তারপর আরো আছে, বলতে আরো সময় চলে যাবে। তারা যেন বলেছিল মিস করে চাকরি দেবে, তারা যেন বলেছিল বছরে 50,000 চাকরি দেবে, অনেকটা আমি লিখেছি। আমি সময়টা আমি এর ব্যাপারে আমি গানটা যদি গান তাহলে আরো খুব সুন্দর হবে। আপনি পাবেন ভালো গায়ক, গান খুব পছন্দ করেন, আপনি গেয়ে শুনবেন, খুব ভালো লাগবে। মাননীয় চেয়ারম্যান, 3টা জিনিস খুব কোরিলেটেড। নাম্বার 1, এডুকেশন সিস্টেম।
today's student, tomorrow's youth, and tomorrow's youth, they are the future MPs of the state. So it is the primary duty of the government, of any government, এই তিনটে অ্যাসপেক্টে খুব ভালোভাবে কাজ করে। খুব ইট পেইনস আস। আজকে সকালে দৈনিক প্রভাতী কাগজে এডুকেশন সিস্টেম, এডুকেশনের যে হাহাকার একটা নগ্ন রূপ একটা খবরের কাগজে আমি দেখলাম। যখন পড়ছিলাম আমার মনে পড়ে গেল আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একজন চেয়ারম্যান ছিলেন মিহির দে। ওনার কথা আমার খুব মনে পড়লো। একদিন একটা প্রোগ্রাম রবীন্দ্র ভবন, আই ওয়াজ পার্ট অফ প্রোগ্রাম, উনি বলছিলেন যে ক্লাস 1 থেকে তো 8 সব পাস করায়, 9-এ উঠলে পরে যখন পরীক্ষা দিতে হয় সব ফেল, তাদেরকে আবার পাস করে দিতে হয়। টেস্টে গিয়ে যখন টেস্ট পরীক্ষা দেয়, মাধ্যমিকের টেস্ট, তখন আবার ফেল, তখন বলে আগে বাদ দেয়, এখন পাস করাই দেয়, বোর্ডে তো একটা পড়ে। বোর্ডে যখন পরীক্ষা দেয় তখন বোর্ডের চেয়ারম্যান যখন মিনিস্টারের কাছে এসে বলে আমরা আগামীকাল রেজাল্ট ঘোষণা করতে যাচ্ছি, মিনিস্টার জিজ্ঞেস করে কত পার্সেন্ট পাস, ও মাত্র 15%। পরে কয় কি কতবার কত বছর কত ছিল, এর আগে কত ছিল, 60%। তাহলে 1% না বাড়াই দিলে কেমনে, তাহলে কি আবার এবারে 60-65% পাশের হার দেখানো হয়, অল উইথ গ্রেস মার্ক। সেম ইজ দ্য সিনারিও ইন ক্লাস 12। এডুকেশন টুডে স্টুডেন্ট, টুমোরো জিরো। এখন তারপরে যাই ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে দেখুন একই অবস্থা। এর মধ্যে যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছে, they are the deprived lots, educated lot, they are the deprived lots. তারা বিভিন্ন জবের ইন্টারভিউ বের হয়, অ্যাসপিরেন্ট হিসেবে তারা ফিল আপ করে, বছর মাস কাটে, দিন কাটে, বছর কাটে, বছরের পর বছর কাটে, এই প্রসেস গুলো আর শেষ হতে আমরা রেজাল্ট গুলো। এই যে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ 3, innumerable number of candidates, engineers, technocrats, those who are having higher degree, কিছু নেই। আচ্ছা আপাতত গ্রুপ সি পেয়েছি, ঢুকে যাই, গ্রুপ ডি পেয়েছি, টেকনোক্রেটস, ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি, they are working as group D employees in the various government institutions. It's a pitiable state of affairs. তো সরকারের কি করা উচিত? আমরা বারংবার এর আগেও সেপ্টেম্বর মাসে লাস্ট অ্যাসেম্বলি যখন হলো 3-4 তারিখ হলো, মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে আলোচনার ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন। How long will this process of interview, আপনার টিপিএসসি বলুন না, রিলি, তারপর হবে মেন্স, কয় মাসের গ্যাপ, নোবডি নোজ। 2022-এর ইন্টারভিউ, টিপিএসসি, রেজাল্ট হবে রেফার করে দিচ্ছে ডেটের পর ডেট। কম্বাইন্ড টু 2022-এ পরীক্ষা প্রিলি শেষ হয়েছে, আজও রেজাল্ট অ্যাওয়েটেড, আজও সম্পূর্ণ হচ্ছে না। তো এই যে টাইম বার এক্সিলারেট করা রিক্রুটমেন্ট প্রসেসটারে, এটা সরকার করছে না। রেজাল্টিং এবং সব উল্টো পাল্টা করছে। যেমন ধরুন টিসিএস, টিপিএস, যারা টিসিএস টিপিএস প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে যোগদান করে ফেললো, they will not apply for your fishery assistant or election superintendent or অন্যান্য পোস্টগুলো। এখন টিসিএস বেরোচ্ছে না। আমরা 1972, if I'm not wrong, 1972 বোধহয় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে। আজকে প্রায় 53 ইয়ার্স। আমরা জানি মাত্র
17তম ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডাররা অন সার্ভিস 18 বোধহয় তারা তাদের বোধহয় এসে চলছে, ট্রেনিং চলছে। তো ইচ এন্ড এভরি ইয়ার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স রিক্রুটমেন্ট হওয়ার কথা, কিন্তু এই 72 সাল থেকে 53 ইয়ার্স এর মধ্যে মাত্র 17তম ব্যাচ সার্ভিস করছে, 18 কিন্তু এখনো ইস্যু হচ্ছে, ট্রেনিং এর মধ্যে রয়েছে। তো রেজাল্টিং ইন এই যে হচ্ছে না, দিস পিপল আর জয়েনিং ইন আদার কম্পিটিটিভ এক্সামস, মেধা আছে তারা পেয়ে যাচ্ছে, ঢুকছে। এখন টিপিএসসি টিসিএস হবে, টিসিএস এবং টিপিএস হবে, তো এরা আবার পরীক্ষায় বসে পেয়ে গেল, ওখানে আবার গ্যাপ হয়ে যাচ্ছে, রিজাইন করে ওখানে চলে আসছে, আবার এগুলো ফিল আপ করা হচ্ছে না। There is a big hodgepodge in the entire system. বর্তমানে এই মুহূর্তে যে কোনো ইন্টারভিউ প্রসেস 2 থেকে 3 বছর আগে সম্পন্ন হচ্ছে না। আচ্ছা বলুন, পুলিশে 1000 লোক নেবে, মানে চেয়ারম্যান পুলিশে 1000 লোক নেবে, 2022 সালে ইন্টারভিউ, 2022 সালে বিজ্ঞাপন, আজও নেই, আজকে তারিখও নিচ্ছে। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার হিসেবে 2021-22 সালে ইন্টারভিউ কল করেছে, আজও নিচ্ছে। 2022 সালে 362 জন পাশ করে বসে রয়েছে, নো এক্সাম্পশন। এএনএম এমপিডব্লিউ 7 বছর ধরে, 7 years ever since installation of this government, একজন তো রিক্রুটমেন্ট নেই। গত সেপ্টেম্বর মাসে যখন আমি ওই মিউজিক কলেজ আছে, মিউজিক কলেজ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছিলেন 396টি পিজিপি মিউজিক টিচার আমরা নেবো, ভালো হয়েছে, বলছি এক্সপোর্ট করুন এবং তাড়াতাড়ি এগুলো স্যাংশন দিন। কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2016-17 সালের পর নো এক্সাম্পশন ইন মেনি ডিপার্টমেন্টস, শুধু পিডব্লিউডি না, আরবান, এগ্রি, ইউডি, সরি আরবান তো বললাম, ইউডি, এগ্রি, বিভিন্ন জায়গায় lots of vacancies are there of the engineers, no absorption. আপনার প্যারামেডিক্স, আমি শুধু ত্রিপুরা ইকোনমিক রিভিউ, আমি তো আশা মাত্র দিয়ে দিয়েছেন, আমি ভাবছিলাম তো এসে গুছিয়ে সুন্দর করে বলবো। ত্রিপুরা প্যারামেডিক্স কোন ইসে নেই, অ্যাবজর্পশন নেই। ত্রিপুরা ইকোনমিক রিভিউ 2022-23 ল্যাবরেটরি টেকনিশিয়ান 154টা পোস্ট, এটা আরো বেড়েছে ওই টাইমে, 154টি পোস্ট খালি। রেডিওগ্রাফার 28টা, ফার্মাসিস্ট এলোপ্যাথিক 509টা, এমপিএস ফিমেল 19টা, এমপিডব্লিউ ফিমেল 843, এমপিডব্লিউ মেল 360, স্টাফ নার্স 342, মেডিকেল অফিসার এলোপ্যাথিক 1109, dental surgeon 41, medical officer homeopathy 76, medical officer ayurvedic 26, ophthalmic assistant 28, blood bank technician 44। এই সংখ্যাটা 2022 সালে আরো বেড়েছে। আপনি জানেন মাননীয় চেয়ারম্যান, আমি ভিআরএস ছেড়ে দিচ্ছি, অনেক ভিআরএস চলে যাচ্ছে। বাজেট একটা গ্ল্যান্সে প্রত্যেক বছর আমরা পেয়ে থাকি কোন কোন কত সংখ্যক কর্মচারী এপিসিটি তার রিটায়ারমেন্টে যাবে। এবার সিন্স ইনস্টলেশন অফ দ্য বিজেপি গভর্নমেন্ট, ওই বাজেটের একটা গ্ল্যান্সের যোগ করেন দেখলাম 25,537 জন। Ever since the installation of the BJP-led government, they have retired. Apart from যারা ভিআরএস যারা নিয়ে তাদেরকে বাদ, অ্যাবজর্পশন কোথায়?
আফটার 1 ইয়ার এই পদগুলো অ্যালাইভ থাকে আফটার 1 ইয়ার অ্যাবলিশ। এবার ক্যাবিনেট বসে কিছু কিছু নতুন পদ সৃষ্টি করার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত করে, বেকাররা ভাবে বা কারণ আমাদের জন্য পদ সৃষ্টি করছে। এই 25,536 রেগুলার পোস্ট অ্যাবজর্পশন কি? আউটসোর্সিং। অধিকাংশ এখন একটা বিশাল অংশে যুবক যুবতীরা আউটসোর্স হয়ে যাচ্ছে উইথ নো ফিউচার। এবার মজাদার ব্যাপার দেখুন, মাননীয় চেয়ারম্যান, 40 years আমাদের আপার এজ লিমিট অফ কর্পোরেট সার্ভিস, আমাদের ফুল রিটায়ারমেন্ট বেনিফিট কত বছর? 25। স্টেট গভর্নমেন্টের 25 বছর। তাহলে 60 বছর রিটায়ারমেন্ট করে সে 20 বছর চাকরি করছে, ফুল পেনশন পাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে 20 বছর করেছে। কেন আমার সরকার এই ফুল পেনশন বেনিফিট পেতে গেলে কেন এটা 20 বছর নামিয়ে আনবে না? 39 বছরে যে অ্যাপ্লাই করে চাকরি পাই না, একটা অ্যাডভার্টাইজমেন্ট হইলো, আমি অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ দিল, ভালো হইলো, আমার 2-3 বছর বইয়ে থাকতে হইব। এবার 42-43 বছরে গিয়ে হয়তো আমি একটা চাকরি পাইলাম, আমি কত বছর চাকরি করবো? 18 বছর পাবনি। 20 বছর চাকরি করলে তো পাবো, 21-22 বছর চাকরি করলে ফুল পেনশন বেনিফিট পাবো না, আমার ন্যূনতম 25 বছর সার্ভিস করতে হবে। তাহলে ওয়াই আপার এজ লিমিট 40 করেছো, ভেরি গুড। 40 করেছো, ভেরি গুড। তাহলে তোমার ওখান থেকে ফুল পেনশন বেনিফিটের বয়সটা তোমাকে কমিয়ে আনতে হবে, তোমাকে 7 করতে হবে, তাহলে 25 থেকে 20 করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। আই নট টেক মাচ অফ টাইম, আমি খুব শর্টকাটে করে দিচ্ছি। উইথ ফোল্ডেড হ্যান্ডস আই অ্যাপিল টু ইউর গুড সেন্স। ফিলিং থাকতে হবে, উপলব্ধি থাকতে হবে। বেকাররা অনেক দুঃখ প্রকাশ যখন এসে যখন বলে আমাদের রূপে মুখ্যমন্ত্রী, ওনার কাছে বারংবার দেখা পাই, মন্ত্রীর সঙ্গে দেখা পাই, what reply shall we give? Please tell us what reply shall we give to them? এই যে এখানে মাননীয় রতনবাবু একটা সিনিয়র মিনিস্টার, উনি তো জানেন, মানে একটা কিছু সংখ্যক ছেলেরা যাদের সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল, 2022 সালের নোটিফিকেশন হয়েছে, 2022 ডিসেম্বর এক্সাম হয়েছে, 2023 জুন মাসে রেজাল্ট দিয়েছে, 2023 31 জুলাই মধ্যে সার্টিফিকেট প্রদান করে দিয়েছে। মাননীয় সদস্য, আরো 3 জন বাকি আছেন। অগস্ট মাসে জাজমেন্ট, সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দেয় যে যারা অন সার্ভিস তাদেরকে ব্রিজ কোর্স করিয়ে না, তারাও তো পাশ করে, তারাও তো উত্তীর্ণ, তো তাদেরকে দিস জাজমেন্ট কেম আফটারওয়ার্ডস, ইট ক্যানট হ্যাভ রেট্রোস্পেক্টিভ এফেক্ট। তাহলে তাদেরকে তো ব্রিজ কোর্স করিয়ে, এবং এই যে কেসটা এটাকে এপিল করতে পারে এই বিষয়তে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট এসের মাধ্যমে আমাদের রাজ্য সরকার ওখানে এপিল করতে পারে। Similar is the case for SPG. এখন government should have the will that these potential youth of our state who are being deprived, if they are absorbed in various government, তাহলে আমার সরকারটা ভালো চলবে, শিক্ষাটা ভালো চলবে, আমার জেনারেশন, নেক্সট জেনারেশন গুলো ভালোভাবে পড়াশোনার মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেভিক পিকচার আপনারা এই যে এডুকেশনের কথা বলছি, আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। গত 5 বছরে সরকারি স্কুলের কমেছে 71টি, শিক্ষক কমেছে 9,248 জন, স্কুলের ছাত্র কমেছে 63,832, মানে 63,832 জন। প্রাথমিক ও সেকেন্ডারি দুই ক্ষেত্রে ড্রপ আউট বেড়ে হয়েছে যথাক্রমে 1 এবং 8.9%। 311টি সরকারি স্কুল একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। গত 5 বছরে রাজ্যের বেসরকারি স্কুলের সংখ্যা ও ছাত্র দুটোই বেড়েছে। In one side we are
downsizing the government schools. And on the other, there is a growth in the private sector, private schools. So this does not speak well of the education system. এবং স্বাভাবিকভাবে এই বেকাররা এই যে প্রবলেম, এই প্রবলেম গুলো থেকে বেরিয়ে আসতে কখনো সক্ষম হবে। নেট সেট পিএইচডি পাস করা প্রায় 2000-এর উপর, নেট সেট পিএইচডি হোল্ডার 2000-এর উপর। আমার সরকার আজকে সকালবেলা প্রায় 550, ওনার যে রেশিও এই হাউসেই উনি যে ফিগারটা বলেছেন 1:30, এখন এটা বলছে ইউজিসি নর্মস 1:, তারপরে যে হিসেবে দিয়েছে তিনি 550 থেকে 600 রিক্রুটমেন্ট দরকার। ওয়াই? আপনি জানেন লেফটেন্যান্টের জামানায় যদিও এখনো কলেজে পিজিটি একটা বড় অংশের কলেজ পরিচালনা হচ্ছে ইউজিসি নর্মসের কন্ট্রাডিক্ট করে পিজিটি টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে that was supposed to teach class 11 and 12, they are studying, imparting education in the college. I don't say they're inferior, but the qualification based on UGC norms, they are not entitled to deliver the lecture in colleges as per the UGC guidelines. আমার একটা সময় হয়তো scarcity ছিল, now there is no scarcity. Well, if I don't promote the education system, be it in the school right from Vidyajyoti, একটা হচপচ, আপনার হঠাৎ করে এই যে রেজাল্ট 2000 এই লাস্ট এবার সেকেন্ড পরীক্ষা দিতে যাচ্ছে, গতবার তাহা অবস্থা, এবার হঠাৎ করে যদি যা বাংলা স্কুলে পড়ে পড়ে তুমি বললে এবার ইংলিশ তুমি প্রশ্ন উত্তর লিখতে হবে, কি লিখতে হবে? তো এই যে এইটা ভালো জিনিস, the government has taken a good step, but it should have been well planned. আগে চলছিল কিছু এনজিও দ্বারা, এখন চলছে কিসের দ্বারা? কিছু ওএসডি দ্বারা। আপনি জানেন গাইডলাইন দিয়ে দিয়েছে কিভাবে খাতা কাটতে হবে, কিভাবে এখন নতুন করে পোস্ট দিয়ে দিয়েছে, যেরকম ভাবে কলম নয়তো এক্সপেক্টেড রেজাল্ট কি, আমি শেষ করি রাউন্ড আপ করছি, এক্সপেক্টেড রেজাল্ট কি হবে তোমার স্কুলে ফর্মে দিয়ে দিয়েছে, এক্সপেক্টেড রেজাল্ট না হলে কিন্তু এবং এরা এখন টিচাররা চাকরি বাঁচাবে না এডুকেশন ইম্পার্ট করবে, প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে এই জায়গায়। তো there is no thinking, there is no master plan, there is nothing, nobody is concerned. And আমি তার জন্য বলেছি সকালবেলা education, how come a man, he is not a robot, he is not a supercomputer? যদি এটাকে মিসরিড করে কিছু বলার নেই। That is why I came, I make a request. You are overburdened. Please hand over some departments to those of the efficient minister who can handle the situation. তার জন্য বলেছি, মাননীয় চেয়ারম্যান স্যার, আমি রাউন্ড আপ করার আগে না শেষ আমার, আমি আপনাদের এত বিষয়টা আমি পারবো না, এখন বয়স তো হচ্ছে, আর বেশি ঝগড়াঝাটি করার মানসিকতা নেই। আমি এটুকুই বলবো, সরকার এখানে কিছুক্ষণ মন্ত্রী রতনবাবুর মতো এক্সপিরিয়েন্স মিনিস্টার রয়েছে, you have to pull up the socks. বেকাররা আজকে দিশাহারা, শিক্ষিতরা কিছু নেই, ভবিষ্যৎ অন্ধকার দেখে, নেশায় আকৃষ্ট হচ্ছে। Save the youths of the people. I appeal to this government. Time bird আপনারা ওই টিপিএসসি কে সার্কুলার ডিপার্টমেন্টে শেষ করি, আমি কি করবো? হঠাৎ হঠাৎ মনে পড়ে কাগজ বাইর করি আমরা টিপিএসসি বা চিঠি দেয় যে আমরা ডিপার্টমেন্ট থেকে এখন রিকুইজিশন পাইছি না, আমরা উই আর ওয়েটিং। এই যে কমেন্ট পরীক্ষা পিছাইতেছে, টিপিএসসি চায় যে আর ডিপার্টমেন্ট আরো তারা রিকুইজিশন পাঠাক, রিকুইজিশনই পাঠায় না, চিঠি আছে তো এখানে। হ্যাঁ, লেফট্রন রিগার্ডিং টিপিএসসি, এখন যেভাবে টিপিএসসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগকে পাঠানো হচ্ছে, তার পক্ষে সেই মেশিনারি নাই, ডিলেটা এই কারণে হচ্ছে কিন্তু গভর্নমেন্ট থেকে প্রচুর। এখন আমরা পরিকাঠামোটাকে চেঞ্জ, একদম আপনি রাইট হচ্ছে, টিপিএসসি এর মধ্যে তো শর্টেজ,
এই কথা তো বলছি। টিপিএসসি পড়লে শর্টে এবং টিপিএসসি বলছে আমাদের পরিকাঠামো আমরা করে দিতে পারছি না, আর আমরা ডিপার্টমেন্টকে লিখছি তোমরা কি কি চাই তোমরা দাও, আমরা একবারে এই কমেন্ট গুলো আমরা পরীক্ষাগুলো নিয়ে নিই। Nobody's paying attention. I my fervent appeal to you, you being a senior most minister in the government with lots of experience. মাননীয় সদস্য প্লিজ প্লিজ আপনি কনক্লুড। শেষ জানি আপনাকে আমি কানে হয়ে গেছি অনেক বিকেলে। না না, এটা তো অনেক সময় কিন্তু নিয়ে গেছিল। তো আরো 2 দিনের সময় কান পালা বিকেলে আমি যখন টাকা গেছি তখন বুঝতে গেছি তো আপনার কানে গেছি শেষ করুন। আমার অনুরোধ থাকবে আপনি দায়িত্ব নিয়ে এই জিনিসগুলোকে আপনি একটু এটা হইতে পারেন বিজেপি দল কথা কম যায় না, কিন্তু আপনার সাহস নিয়ে আপনার হারানোর কি আছে, আপনি একটু সাহস নিয়ে গাইড করেন সঠিক ভাবে। ওনাকে আপনি ভালোভাবে very coordination, but he is being misled by a group of officers who are running the show. This is a government by the officer, for the officer, wrong the officer. Thank you very much. এবার বলবেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস। Not more than 5 minutes, please. স্যার, সম্মানীয় চেয়ারম্যান স্যার, আমাদের 3 জন নাম দিয়ে চিত্রৌষ, আমি তো জানি 3 জনের নাম আছে। হ্যাঁ, রঞ্জিত বাবু, কৃষ্ণ বাবু, চিত্রবাবু, 3টা নাম আছে তো। কি বলছি? তাহলে ওদের মিসপ্যালিং হয়েছে। না না, আর এটা মনে করার কারণ নেই, এখানে তো আছে। না, নির্মবাবু বলে ওকে পাশে দেখো, নাম তো থাকে নাম না। আরে নতুবা একটা মুখস্থ নাম বলে দিলাম। মাননীয় চেয়ারম্যান স্যার, না না না, আগে থেকে দেওয়া 3 জনের নাম দেওয়া। আচ্ছা, আপনি বলুন, নামটা আরম্ভ করুন। নির্মবাবু আরম্ভ করুন, টাইম নষ্ট করুন। স্যার, মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার যে বিষয়টি প্রাইভেট মেম্বারের মাধ্যমে রেজুলেশনের মাধ্যমে উত্থাপন করেছেন, ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণী শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করুক। আমি এই প্রস্তাবটিকে সর্বতভাবে সমর্থন করছি। স্যার, আজকের ত্রিপুরার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা, এবং এই সমস্যা শুধু আমাদের রাজ্যের সমস্যা না, এটা গোটা দেশের সমস্যা। এবং এই সমস্যার সমাধান এটা কোন সরকারের পক্ষেই করা সম্ভব হবে না, এটা ঠিক। না কেন্দ্রীয় সরকারের পক্ষে, না রাজ্য সরকারের, এটা কোন সরকারের পক্ষে সমাধান করা সম্ভব না। কিন্তু কিছুটা উদ্যোগ তো নেওয়া যায়। এই সরকার প্রতিষ্ঠার পূর্বে বলা হয়েছিল প্রথম বছরেই সব শূন্যপদ পূরণ করা। শূন্যপদের সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে। আজকে যারা ট্রেজারি বেঞ্চে রয়েছেন, আপনারা সেদিন বলেছিলেন 50,000-এরও বেশি শূন্যপদ। যত হাজারই কথা ছিল প্রথম বছরেই সব শূন্যপদ পূরণ করা হবে এবং প্রথম বছরেই 50,000-এর বেশি নিয়োগ করা হবে এবং তার পরবর্তী সময় থেকে বছরে 1 লক্ষ করে সেখানে নিয়োগের ব্যবস্থা করা। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলছে? 2018 সাল থেকে আজকে 2025 সাল, এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা দেখছি শূন্যপদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই যায়। আমার আগে 2 জন সম্মানীয় সদস্য আলোচনা করেছে, দপ্তর ভিত্তিক কিছু তথ্য তারা তুলে ধরবার চেষ্টা করেছে। আমি বলবো যে শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্ট, শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্ট, নির্দিষ্টভাবে কোন ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট সেখানে শূন্যপদের সংখ্যা বেড়েই চলেছে। এবং এর ফলে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেখানে কর্মী সংকটে, কর্মচারী সংকট, এবং কর্মচারী সংকট থাকার ফলে স্বাভাবিকভাবেই মানুষ যে পরিষেবাটা পায় সরকারের, সরকারি দপ্তরগুলি সেই পরিষেবাটা দিতে পারছে, ফলে সেটা ব্যাহত হচ্ছে।
এবং এই প্রশ্নে স্যার আমি কয়েকটা দপ্তর সম্পর্কে সংক্ষেপে বলবো, সময়ও খুব কম বলছি না। শিক্ষা দপ্তর সম্পর্কে আমার আগে দুজন সম্মানীয় সদস্য বলে গেছে। কালকে রাত্রিবেলা দেখছিলাম একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন করে কিছু তথ্য তুলে ধরা, যে কথাটা একটু আগে সুদীপবাবু বলে গেলেন। যে তথ্যটা কার? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট ফুটে উঠল ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বেআবৃত চেহারা। 2 বছর পর পর এই রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় সরকার ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস শীর্ষক ভারত সরকারের সম্প্রতি প্রকাশিত রিপোর্টের মাধ্যমে ত্রিপুরার স্কুল শিক্ষা দপ্তরের ব্যর্থতা প্রকাশ্যে এসেছে। আমি বিস্তৃত সেই বিষয়টায় যাচ্ছি। সেখানে যেটা আমরা দেখলাম যে 2017-18 অর্থ বছর এই সরকার আসার আগে পর্যন্ত আমাদের রাজ্যে যা শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল, আজকের সময়ে দাঁড়িয়ে সেখানে 9,398 জন অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুলের সংখ্যাটা যোগ করে সেখানে শিক্ষকের সংখ্যা কমেছে। স্বাভাবিকভাবেই আমরা যে গুণগত শিক্ষার কথা বলছি, এটা বিদ্যাজ্যোতি প্রকল্প গ্রহণ করেই হোক অথবা যেভাবে সরকারি স্কুলগুলি চলছে সেটাকে ব্যবহার করেই, সেটা কিভাবে সম্ভব? শিক্ষার যেভাবে সম্প্রসারণ হওয়া দরকার সেভাবে হচ্ছে না। এবং এই রিপোর্টের মধ্যে আমরা দেখলাম আমাদের রাজ্যে বর্তমানে 311টি স্কুল চলছে মাত্র একজন শিক্ষক। প্রচুর স্কুল রয়েছে যেখানে 2-3 জন শিক্ষক দিয়ে স্কুলটা চলছে। স্বাভাবিকভাবেই স্কুলগুলিতে ক্লাস হয়। অভিভাবকরা বলেন যে স্কুলে নিয়ে যায়, একটা প্রাইমারি স্কুলে 1 to 5 5টা ক্লাস, টিচার আছেন একজন অথবা 2 জন। কিভাবে ক্লাস হবে? এর মধ্যে মিড ডে মিলের দায়িত্ব আছে, কখনো কখনো সরকারের অন্য দপ্তরের কাজ করতে হয়, বিশেষ করে ইলেকশন ডিপার্টমেন্টের কাজ। এই কাজগুলি শিক্ষকদের দিয়ে করানো হয় অনেক ক্ষেত্রে। ফলে যেভাবে তারা সার্ভিসটা দেওয়ার কথা 100% সেই সার্ভিসটাও দিতে পারছে। এর ফলে দেখা যাচ্ছে স্কুলগুলিতে ক্লাস হয়, ম্যাক্সিমাম স্কুল ক্লাস একেবারেই হয় না। ফলে স্বাভাবিকভাবেই আমরা যে গুণগত শিক্ষার কথা বলছি সেটা শুধুমাত্র কথার। আজকের সময় দাঁড়িয়ে আমাদের রাজ্যে শুধু এডুকেশন ডিপার্টমেন্টে যদি আমরা বলি কয়েক হাজার নিয়োগ করা। আমাদের রাজ্যে সর্বশেষ টেট পরীক্ষা হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসের 29 তারিখ এবং 30 তারিখ। 23 গেল, 24 2025। যারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারা এখনো নিয়োগ পাচ্ছে। কিন্তু স্কুলগুলিতে শিক্ষক সংকট, এটা আমরা সবাই স্বীকার। প্রতিদিন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখি স্কুলগুলিতে ছাত্ররা আন্দোলনমুখী হচ্ছে, রাস্তায় বসে। বিভিন্ন সংবাদপত্রে শিরোনাম হচ্ছে শিক্ষক সংকট। আমাদের রাজ্যের সবচেয়ে বড় একটা অন্যতম সমস্যা হচ্ছে শিক্ষক সংকট। এইভাবে যদি স্যার আমরা দপ্তর ধরে ধরে বলি, প্রত্যেকটা দপ্তর সম্পর্কেই বলতে পারবে। মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, ওনারাও বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টাল মিটিং এ শুনি বলে থাকে যে আমাদের কর্মচারী সংকট রয়েছে। ফলে বিভিন্ন দপ্তরের কথা স্যার আমি বাদে দিলাম। আমি যদি সেই কথাটা বলি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে বলছি আমাদের বিধানসভা, বিধানসভা তো কর্মচারী সংকট। যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে বিধানসভা, সেখানে 2017-18 অর্থ বছরে এই বিধানসভায় নিয়মিত কর্মচারী ছিলেন 280 জন। আজকের দিনে দাঁড়িয়ে স্যার আমাদের বিধানসভায় সরকারি কর্মচারীর সংখ্যা সেই 280 জন থেকে 108 জন কমে গিয়েছে। রিটায়ারমেন্টে গিয়েছে, কয়েকজন প্রয়াত হয়েছে। সবকিছু মিলিয়ে 108 জন নিয়মিত কর্মচারীর সংখ্যা কমেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম 2022 সালে ডিসেম্বর মাসের 2 তারিখ আমাদের বিধানসভা থেকে সেখানে কর্মচারী নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 37টি পদে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সব পদেই রয়েছে। সেখানে 37টি পদে মোট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো 2022 ইংরেজিতে
গোটা রাজ্যের হাজার হাজার কর্মপ্রার্থী যুবক তারা সেখানে আবেদন করলেন এবং আমরা দেখলাম এই আবেদন করতে গিয়ে অ্যাপ্লিকেশন ফি বাবদ সম্ভবত 200 টাকা করে নেওয়া হয়। আমার ব্যক্তিগত ধারণা অন্তত কয়েক লক্ষ টাকা বেকার যুবক যুবতীরা যে 200 টাকা করে দিলেন যে আবেদন করতে গিয়ে সেটা কোষাগারে জমা। পরবর্তী সময় দেখা গেল মাননীয় সদস্য 20 মিনিট হয়েছে, 10 মিনিট তো ওভার, 8 মিনিট 10 মিনিট ওভার। সামনে আপনি তাড়াতাড়ি করুন, ঠিক আছে বলছি প্লিজ। ফলে স্যার আমি যে কথাটা বলছিলাম যে এই অ্যাপ্লিকেশন বাবদ কয়েক লক্ষ টাকা নেওয়া হলো, পরবর্তী সময় গোটা প্রক্রিয়াটাই সেখানে বাতিল করে দেওয়া। হ্যাঁ, বলা হয়েছে যে টাকা নিয়ে যাওয়ার জন্য। স্যার এই 200 টাকা নেওয়ার জন্য ওই ধর্মনগর থেকে, সাবরুম থেকে, কুয়াইট থেকে, বিভিন্ন থেকে কারা আসবে? ফলে স্বাভাবিকভাবেই আমরা দেখলাম যেখানে কর্মচারী সংকট, পরবর্তী সময়ে কিছু আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হয়েছে। এটা বিভিন্ন ডিপার্টমেন্টে আউটসোর্সিংটা, সেখানে আউটসোর্সিং এর মাধ্যমে কিছু নিয়োগ হচ্ছে, তারাও আবার অনেক ক্ষেত্রে শোনা যায় নিয়মিত ভাবে বেতন পাচ্ছেন না। তার সবকিছু মিলিয়ে বলবো যে আমাদের রাজ্যে বেকাররা আজকে দারুণ ভাবে হতাশ। এবং এর মধ্যে আবার আমরা দেখলাম বহির রাজ্যে যুবকরাও আমাদের রাজ্যে সেখানে কোনো কোনো ডিপার্টমেন্টে সেখানে চাকরির সুযোগ হাতিয়ে নিয়েছে। ফলে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি মনে করি যে আজকে যে প্রস্তাবটা এখানে উত্থাপিত হয়েছে এটা ট্রেজারি বেঞ্চের কিংবা বিরোধী বেঞ্চের বিষয় না। ওটা হাউস আমরা এই প্রস্তাবের পক্ষে সহমত পোষণ করব এবং আমাদের রাজ্যে তার পাশাপাশি আমি সবশেষে যেটা বলবো, একটা বিরাট সংখ্যা হচ্ছে অনিয়মিত কর্মচারী, সেটা সর্বশিক্ষা, সেটা রামসা কিংবা হেলথ ডিপার্টমেন্ট, আরো বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে। তাদেরকে সেখানে নিয়মিত করার প্রশ্নেও সেখানে সরকার ভূমিকা গ্রহণ করবেন। এবং সর্বশিক্ষার প্রশ্নে বলতে পারি যে আমাদের দেশের অনেকগুলি রাজ্য ইতিমধ্যে তাদেরকে নিয়মিত করেছে। আমাদের পাশের রাজ্য আসাম, সেখানেও তাদেরকে নিয়মিত করা হয়েছে। ফলে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সর্বশিক্ষা সহ সমস্ত ডিপার্টমেন্ট গুলির মধ্যে যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন তাদেরকে সেখানে নিয়মিত করা হোক। তার আমি আশা করি এই প্রস্তাবটি এই হাউস সর্বসম্মতভাবে আমরা গ্রহণ করব, এই আশা ব্যক্ত করে আমার কথা বলা শেষ করলাম। ধন্যবাদ। এবার বলবেন মাননীয় সদস্য কিশোর বর্মন মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয় আমাকে সময় দেওয়ার জন্য। আমাদের মাননীয় বিধায়ক ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করুন বিষয়ক যে প্রাইভেট মেম্বার রেজুলেশনটি এনেছেন, আমি মনে করি এটা প্রস্তাব আকারে গ্রহণ করার মতো কোনো বিষয় নেই। এটা একটা রাজ্য সরকারের নিয়মিত প্রক্রিয়া, যা আমাদের সরকার খুব সুচারুভাবে প্রতিনিয়ত সেটা করে যাচ্ছে। মাননীয় বিধায়ক মহোদয় তার প্রস্তাব রাখতে গিয়ে উনি প্রথমে বলেছেন নিয়োগ প্রায় বন্ধ। আমাদের সরকারের আমলে নিয়োগ প্রায় বন্ধ এবং তার সমর্থনে অন্যান্য বিধায়করা বক্তব্য রাখতে গিয়ে কিছু তথ্য দিয়েছেন। আমি জানি না তারা কোথা থেকে সেই তথ্য তারা পেয়েছে। আমার এই হাতে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে জুলাই 2018-19, তার মধ্যে
যে রিপোর্ট এখানে প্রকাশিত করা হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আমাদের রাজ্যে যে বেকারত্বের হার সেটা ক্রমাগত নিম্নমুখী হচ্ছে। আমাদের রাজ্যে 15 বছরের বেশি বয়সী গ্রামে ও শহরে বসবাসকারী মানুষের বেকারত্বের হার যে নিম্নগামী তার একটা তথ্য আমরা এটা থেকে পাই। 2018 এবং 2019 সালে যেখানে আমাদের রাজ্যে বেকারত্বের হার ছিল 11% এবং সেই সময় অল ইন্ডিয়ার যে বেকারত্বের হার ছিল সেটা ছিল 8.7%। এবং 2022 এবং 23 সালে এটা এসে আমাদের সরকারের আমলে সেটা জাতীয় গড়ের চাইতেও কমে এসে দাঁড়িয়েছে, যেখানে 2022 এবং 2023 সালে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই জায়গাতে এখানে বেকারত্বের হার কিন্তু কমেছে। অল ইন্ডিয়ার যে বেকারত্বের হার 2022 এবং 23 সালে ছিল সেটা হলো, যেখানে 2018-19 8.7 ছিল সেটা এসছে 3.2 তে। আর যেখানে 2018-19 ত্রিপুরাতে বেকারত্বের হার ছিল 11%, সেই জায়গাতে আমাদের 2022 এবং 23 সেখানে এসে দাঁড়িয়েছে 1.4%। সেই জায়গাতেই বোঝা যায় বাকিরা যেই তথ্য দিচ্ছেন সেই তথ্য সঠিক নয়। শুধু তাই নয়, 31/3/2018 তারিখে রাজ্যের কর্ম নিয়োগ কেন্দ্রগুলিতে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 7,41,305 জন। আর অন্যদিকে 31/1/2024 পর্যন্ত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে রাজ্যের নথিভুক্ত কর্মপ্রত্যাশী যুবক যুবতীর সংখ্যা কমে দাঁড়ালো 3,29,000 জন। অর্থাৎ এইসব তথ্য রাজ্য সরকারি কর্মসংস্থান ও অন্যান্য কাজের সুযোগ যে বর্তমান সরকারের সময় যে বেড়েছে সেটা প্রমাণ করে। কত কমেছে? 2018 থেকে 2023 সাল অব্দি, 24 সাল 31/1/2024 অব্দি সেখানে 4,41,276 জন বেকারের সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে কমেছে, তাদের কর্মসংস্থান সেখানে হয়েছে। উনি বক্তব্য রাখতে গিয়ে, ওনার প্রস্তাব রাখতে গিয়ে শিক্ষক স্বল্পতার কথা বলেছেন। শিক্ষক স্বল্পতার ক্ষেত্রে যদি কেউ দায়ী থাকে, যারা প্রস্তাব এনেছেন তারা দায়ী, এবং প্রস্তাবের সমর্থনে যে সুদীপ বাবু বক্তব্য রেখেছেন উনি তার চাইতে আরো বেশি দায়ী। যদি উনাদের সময় 10,323 জন শিক্ষকের চাকরি না যেত, তাহলে আজকে যতটুকু শিক্ষক স্বল্পতা আছে সেটা আমাদেরকে ভুগতে হতো না। যখন উনি বিজয় নয়ন বাবু উল্লেখ করেছেন 10,323-এর কথা, উনি যখন উল্লেখ করছিলেন তখন আমার পাশ থেকে আমার বিধায়িকা অন্তরা সরকার মহোদয়াও বলছিলেন যে তাদের কি 10,323-এর কথা বলতে কি লজ্জা লাগে না? সত্যি আমিও ভাবছি যে কিরকম ভাবে এই 10,323-এর কথা আজ অব্দি উল্লেখ করেন, আর যিনি এই চাকরি খাওয়ার ক্ষেত্রে মূল ভিলেন উনিও এটাকে কিভাবে সমর্থন করেন। সুতরাং যদি শিক্ষক স্বল্পতার ক্ষেত্রে
যদি কেউ দায়ী থাকে আপনারা দায়ী আছেন, যে ক্ষত আপনারা শিক্ষার ক্ষেত্রে দিয়ে গেছেন আমরা পূরণের চেষ্টা করছি, জানি না আজ অবধি সেটা এই ক্ষত কবে নাগাদ এই পরিবারগুলোর পূর্ণ হবে। বহিরাজ্যের কর্মচারীদের কথা এখানে উল্লেখ করেছেন, বহিরাজ্যের কর্মচারীরা নাকি এখানে এসে, বহিরাজ্যের প্রার্থীরা নাকি এখানে এসে চাকরি নিচ্ছেন। আমাদের জ্ঞাতার্থে বলছি যে আমাদের ত্রিপুরার যে বেকার যুবক যুবতীদের চাকরি সুনিশ্চিত করার জন্য, যাতে তারা এই রাজ্যে অধিকাংশ যুবক যুবতী চাকরি করতে পারে বা সরকারি সুযোগ সুবিধা পেতে পারে, তার জন্য আমাদের সরকার কিন্তু সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে পিআরটিসি লাগু করেছে। তাদের সরকারের সময় কিন্তু সেটা করেননি। সরকারি নিয়োগ নীতি বন্ধের কথা বলছেন, এখনো পর্যন্ত নিয়মিত যে সরকারি কর্মচারী আমাদের সরকার আসার পর নিয়োগ করেছেন 13,654 জন সরকারি কর্মচারী এখনো পর্যন্ত নিয়োগ করা হয়েছে। জিআরবিটি গ্রুপ বি তে 2,437 জনকে অফার ছাড়ার অপেক্ষায় আছেন এবং নিয়োগ প্রক্রিয়া চলছে 9,662টি পদে। রাজ্যের মন্ত্রিসভা আরো অনুমোদন দিয়েছে 2,627টি পদে। টোটাল যদি আমি এটা করি তাহলে আমাদের এই সরকার 28,344 জন 28,344 জনকে এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রেখেছেন। গত 6 বছরের হিসাব আমি এটা বলছি। সেটাই যদি আমি উল্টো দিকে বলি, বর্তমানে যদি আমরা ত্রিপুরা সরকারের যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা যদি আমরা ধরি, আনুমানিক সম্ভবত 1,07,000 কিংবা 10,000 হবে। তার মধ্যে 13,000 আমাদের সরকার আসার পর নিয়োগ করা হয়েছে। যদি সেটাকে ধরি, তারপরেও যদি ধরি, তাহলে গত 25 বছরে বামপন্থী সরকার কত করেছে? 1 লাখ। 1 লাখকে যদি 25 দিয়ে ভাগ দেই তাহলে বছরে কত করেছে? বছরে 4,000 করেছে আনুমানিক, যদি ধরেও নি, সম্পূর্ণটা ওনারাও করেননি। মিনিস্টার তো আরো বেশি তথ্য দেবেনি আমি জানি, আমার কাছে 1 বছর আগের তথ্য আমি সেটা বলছি। তাহলে তাদের 25 বছরে আমাদের কত দাঁড়ায়? বছরে মাত্র 4,000। আর 1 বছর আগের রিপোর্টও যদি আমি দেই, আমাদের সরকার এখানে এসে বছরে কত করছেন? 4,724 জন বছরে নিয়মিত কর্মচারী নিয়োগ করে যাচ্ছেন। এই দিকেও আমরা আপনাদের রেকর্ডকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছি। আর আগামী দিনে আমাদের সরকার যেই লক্ষ্যমাত্রা নিয়ে চলছে, আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যমাত্রা নিয়ে চলছি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যমাত্রা নিয়ে চলছি। এই লক্ষ্যমাত্রায় এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন কখন হবে? আমরা বিশ্বাস করি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যখন স্বাবলম্বী হবে তখন আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন হবে এবং প্রত্যেকটা নাগরিক যাতে স্বাবলম্বী হতে পারে সেই দিশায় আমাদের সরকার প্রত্যেকটা নাগরিককে স্বাবলম্বী করার জন্য আমাদের সরকার সেখানে কাজ করছে। যেই শুধুমাত্র সরকারি চাকরির মধ্য দিয়ে যে সমস্ত বেকারদের কর্মসংস্থান দেওয়া সম্ভব হবে সেটা পৃথিবীর কোনো দেশ, কোনো রাজ্য বা কোনো সরকার সারা পৃথিবীতে সেটা পারবে না। সেটা আমরাও জানি, সেটা ওনারাও জানি। কিন্তু আমরা আমাদের ভারতবর্ষকে একজন ভারতবর্ষের নাগরিকও যাতে কর্মসংস্থানের বাইরে না থাকে তার জন্য কিন্তু আমাদের সরকার সবাইকে কর্মসংস্থানের আওতায় আনার জন্য আমাদের সরকার সেখানে কাজ করছে। সেই জায়গার মধ্যে শুধুমাত্র কয়েকটা নমুনা যদি আমি সেখানে রাখি, শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে
বিগত 5 বছরে আমাদের সরকার ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় রাজ্যে 47,600টি মহিলা স্বসহায়কের দল আমাদের সরকার গঠন করেছে। বর্তমানে 4,66,000 গ্রামীণ মহিলা 51,254টি স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত আছেন। অর্থাৎ সেটাকে যদি ব্যাখ্যা করা হয়, আপনাদের সময় 4,000-এর বেশি গ্রুপের সংখ্যা আপনাদের সময় সেখানে ছিল না। 50,000 মহিলাকে স্বসহায়ক দলের সাথে যুক্ত করতে পারেননি, যেখানে আমাদের সরকার এখানে এসে 4,66,000 গ্রামীণ মহিলা 51,254টি স্বসহায়ক দলের সাথে যুক্ত করেছেন, তাদেরকে কর্মসংস্থানের সাথে যুক্ত করেছেন। জানুয়ারি 2024 সাল অবধি বিভিন্ন স্বসহায়ক দলের সাথে যুক্ত আমাদের সরকার 83,000 মহিলাকে লাখপতি দিদিতে রূপান্তর করেছেন, যেটা একটা আমাদের সরকারের যুগান্তকারী পদক্ষেপ। সেই 83,000 মহিলা কি কর্মসংস্থানের সাথে যুক্ত হননি? আমাদের মন্ত্রী মহোদয় বলছেন এখন সেই সংখ্যা 91,000-এ দাঁড়িয়েছে, যেটা নজির সৃষ্টিকারী। 25 বছর নয়, আরো 50 বছর থাকলো সিপিএম এর পক্ষে, সেটা কখনো সম্ভব নয়। আর আপনারা চিন্তা করবেন না, আমরা যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার যে সংকল্প নিয়ে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে 2047 সাল। আর 2047 সাল লাগবে না। আমাদের সরকার যেই রেশিওতে কর্মসংস্থান দিয়ে যাচ্ছে, যদি 25 বছর আমাদের সরকার অ্যাড করা হয়, তাহলে 2043 সালে আমাদের ত্রিপুরার সমস্ত জনগণকে আমরা কর্মসংস্থানের আওতায় নিয়ে আসব। সেই সময় 2047 সালে শুধু দেখার মতো সিপিএম নামক কোন জিত এই বিধানসভায় থাকবে না। যেমন পশ্চিমবঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে, তেমন আমাদের এই বেশি দূর নয় 2028 আর দূরবীন দিয়ে দেখা যাবে না এই বিধানসভার মধ্যে।